ভোটের বাংলায় দুই হাতিয়ার, কেন্দ্রীয় বাহিনী আর এসআইআর। নিউজরুম লাইভের শুরুতেই সেই খবর। এসআইআর চলছে, এবার ময়দানে নেমে লড়ার জন্য ভোট ঘোষণার আগেই রাজ্যে বাহিনী। ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে, এটা দিল্লির জমিদারদের লিটল বাহিনী। কেন্দ্রীয় বাহিনী আনিয়ে গন্ডগোল করতে, প্ররোচনা দিতে। সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড হোক বা না হোক, এসআইআর হোক বা না হোক, এসআইআর বন্ধ করে দিই। পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে মমতা ব্যানার্জি নির্বাচন করিয়ে দিই, তারপরেও এবার তৃণমূল হারবে। এখনো ভোট ঘোষণা হয়নি, তার আগেই কি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী? নির্বাচন কমিশনের এমনই ভাবনা, তারা ধাপে ধাপে বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে। 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। এরপরেই রাজ্যে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সম্ভাবনা। রাজ্যে এসআইআর শুনানি শেষ হয়েছে। এই শুনানি চলাকালীন দক্ষিণ 24 পরগনার বাসন্তী এবং মুর্শিদাবাদের ফারাক্কা সহ বেশ কয়েকটি কেন্দ্রে উত্তেজনা ছড়ায়, ভাঙচুর চলে। জানা গিয়েছে, কমিশনের আশঙ্কা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে অশান্তি হতে পারে, তাই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা। ভোটের আগে আরো বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে বারবার সুর চড়াতে দেখা গিয়েছে বিজেপিকে। এবার তো বুথের ভিতরেও বাহিনী চান দিলীপ ঘোষ। বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে। তো যদি এটা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন, ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে। তাহলে টিএমসির পক্ষে টেকা মুশকিল আছে। নতুন বছর পড়তে না পড়তেই কেন্দ্রীয় বাহিনী নিয়োগের দাবিতে সুর চড়ান বিজেপির আরেক নেতা সুকান্ত মজুমদার। গণতন্ত্রকে হত্যাকারী প্রয়াস ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। প্রয়োজনে যদি এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়, এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে। বিজেপি রাজ্য সভাপতি তো এক ধাপ এগিয়ে আদালতে, হাইকোর্টে তিনি আবেদন জানান। পশ্চিমবঙ্গে যে 83,000 বুথ রয়েছে তার প্রতিটি 100% নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। ভোটের আগে বুথগুলির নিরাপত্তা নিয়ে সমীক্ষা করতে হবে, সেই সমীক্ষা রিপোর্ট খতিয়ে দেখে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এসব দেখে অনেকেই মনে করেন বিজেপির বড় ভরসা কেন্দ্রীয় বাহিনী। সেই বাহিনী কি এবার ভোট ঘোষণার আগেই এ রাজ্যে মোতায়েন করা হবে? ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে, এটা দিল্লির জমিদারদের লিটল বাহিনী। পুরোটা এখন রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্যের হাতে। সব ঠিক আছে, সুষ্ঠু আছে, সেখানে যারা চেষ্টা করছে কেন্দ্রীয় বাহিনী আনিয়ে গন্ডগোল করতে, প্ররোচনা দিতে, বাংলার মানুষ ভরপুর জবাব দিয়ে দেবে। সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড হোক বা না হোক, এসআইআর হোক বা না হোক, এসআইআর বন্ধ করে দিই। ইডি সিবিআই এর অফিসে তালা লাগিয়ে দিই, ইনকাম ট্যাক্স জিএসটি কে নোটিশ পাঠাতে বারণ করে দিই, পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে মমতা ব্যানার্জি নির্বাচন করিয়ে দিই, তারপরেও এবার তৃণমূল হারবে। 2024-এর লোকসভা ভোটে এ রাজ্যে সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। 1100 কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল এ রাজ্যের জন্য। আর এবারের বিধানসভা ভোটে তার থেকেও বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে। চর্চার বিষয়, ভোটের আগেই এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে রাজ্যের আইন শৃঙ্খলাকে মাথায় রেখে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। এই আরো পদে থাকা রাজ্য সরকারের 7 অফিসার সাসপেন্ড কেন অফিসারদের বক্তব্য শোনা হয়নি? এই সব প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে আজ। তুগলকি কাণ্ড করছে, হিটলারি অত্যাচার চালাচ্ছেন, প্রোটেক্ট কালচার চলছে, গণতান্ত্রিক অধিকার হরণ করছেন। কাজে গাফিলতির অভিযোগ, রাজ্যের 7 অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে মঙ্গলবার নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। ইয়ারোদের সাসপেন্ড করলেন, কারণটা কি? আপনারা যে ইয়ারোদের সাসপেন্ড করলেন তাদের কাছে একবারও জানতে চেয়েছে যে তাদের অপরাধটা কি, তাদের দোষটা কি? এই তুগলকি কমিশন কতগুলো হোয়াটসঅ্যাপ দিয়েছে এবং যাতে এক এক রকম টোটাল কনফিউশন অ্যান্ড কন্ট্রাডিকশন। ডিএমদের ভয় দেখাচ্ছেন, বিডিওদের ভয় দেখাচ্ছেন, এডিএমদের ভয় দেখাচ্ছেন, বিএলওরা জানপ্রাণ দিয়ে করছে। সুপার তুগলকি রাজ চলছে, সুপার হিটলার হয়ে গেছে। ভোট ভ্যানিশ করে মানুষকে ফিনিশ আপনারাই হবেন। মোহাম্মদ বিন তুগলক, who is forcefully threatening the people, vanishing the democratic rights of the people, washing the democratic rights. He can take some action against me. I don't care. I'm ready to go to jail. If they want to kill me, let them kill. We will expose them. We have all the document with us and all the evidence with us. গণতন্ত্রকে খতম করার চক্রান্ত।
রাজতন্ত্র কোনোদিন এই জিনিস করেনি। আমি অনেক ইলেকশন কমিশন দেখেছি ইন মাই লাইফ, বাট আই হ্যাভ নেভার সিন দিস টাইপ অফ তুগলকি কমিশন হু আর রানিং দ্য কমিশন থ্রু এ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি। They are going to destroy the democratic fabric of India. They are now going to bulldoze the federalism. They are interfering in every state matter. They are threatening culture, limitless. And if you ask me to say in one word, it is atrocious, terrible. যেটুকু আইন মানার প্রয়োজন ইলেকশন কমিশনের, নিশ্চয়ই মানবো তুগলকি কমিশনের। আইনেরও একটা পরিধি আছে, তারও কতগুলো বাউন্ডারি আছে। বাউন্ডারির বাইরে গেলে কিন্তু ছক্কা খেতে হবে জনগণের। কোনো অফিসার ভিকটিমস হলে আননেসেসারিলি গভর্নমেন্ট উইল প্রোটেক্ট দেয়ার 100%। তাদের সাথে আছি, ছিলাম, থাকবো। তারা তো চাকরিচ্যুত হচ্ছে না, এবং যাকে ডিমোশন করবে তাকে আমরা প্রমোশন করব। নিউজ 18 বাংলা। বুধবার বাংলায় অমিত শাহ। কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, যোগ দেবেন ইসকনের অনুষ্ঠানে। কৌশলে কি হিন্দুত্বে শান দেওয়ার চেষ্টা? বুধবার ভোটের বাংলায় অমিত শাহ। কয়েক ঘন্টার জন্য আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। অমিত শাহ যাবেন নদিয়ার নবদ্বীপের ইসকনে। বুধবার দুপুর 1:35 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন। সেখান থেকে হেলিকপ্টারে মায়াপুর। দুপুর 2:25 থেকে বিকেল 4:25 পর্যন্ত থাকবেন ইসকনে। গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের 152তম আবির্ভাব দিবস উপলক্ষে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গৌড়ীয় বৈষ্ণব সমাজের প্রতিনিধিদের নিয়ে সম্মেলনে অমিত শাহের বক্তৃতা দেওয়ার কথা। বুধবারই তিনি দিল্লি ফিরে যাবেন। কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, তবু উঠছে প্রশ্ন, এটা কি কৌশলে হিন্দুত্বের শান দেওয়ার চেষ্টা? মায়াপুর ইসকন মন্দির বিশ্ববিখ্যাত মন্দির তৈরি হচ্ছে। তারা চান যে একবার মাননীয় অমিত শাহ ওখানে যান। এর অনেক বছর আগের থেকে ওনারা আগ্রহ করেছেন আসার জন্য, কিন্তু মাননীয় অমিত শাহ সময় দিতে পারেননি বলে এবারে একবার যাওয়ার চেষ্টা করবেন উনি ওখানে। তো দর্শনীয় স্থান, প্রত্যেকের যাওয়া উচিত। বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না, কারণ হিন্দুদের দেশ, হিন্দু কালচার এখানকার, লাইফস্টাইল এখানকার হিন্দু। ফালতু সেকুলারিজম দেখাই না, আমরা হিন্দু জীবন পদ্ধতি, হিন্দু আইডিওলজিতে বিশ্বাস করি। দিলীপ ঘোষদের বড় বড় কথার অমিত শাহ নতুন আসছেন, মঙ্গল গ্রহ থেকে আসছেন। ভোট এলেই আসেন অমিত শাহ। 21-এর ভোটে কবার এসছেন? নরেন্দ্র মোদী অমিত শাহ আসবেন, যাবেন, হারবেন, তারপর আর দেখা যাবে না, বাংলা টাকা আটকাবেন। এটা তো ওনাদের ট্র্যাক রেকর্ডে দাঁড়িয়ে গেছে। ওনারা কোনো মন্দিরে যাচ্ছেন, যাবেন। আমরা মন্দির, মসজিদ, গির্জা সব জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী যান। আমরা সমাজে সকলকে নিয়ে চলি, ধর্ম যার যার, সমাজটা সবার। নিউজ 18 বাংলা। তৃণমূল সরকারের যুবসাথীর পাল্টা বিজেপির যুব আড্ডা। পদ্মশিবির জেলায় জেলায় গিয়ে বলবে বেকার ভাতা নিন, কিন্তু প্রশ্ন তুলুন, চাকরি কোথায়? বাংলার যুবসাথী, মাসে মাসে 1,500 টাকা বেকার ভাতা, তৃণমূল সরকারের নয়া প্রকল্প। রবিবার থেকে নেওয়া হচ্ছে আবেদন, ক্যাম্পে ক্যাম্পে ভিড়ে ভিড়। এই যুবসাথীর পাল্টা বিজেপির যুব আড্ডা। যুবকদেরকে বলবো, আপনাদের হাতে 25,000-এর চাকরি হওয়ার কথা, কিন্তু আপনাদেরকে যারা 1,500-এর জন্য দাঁড় করাচ্ছে তাদের ফর্মটা ফিল আপ করুন, 1,000 টাকা নিন, নিয়ে শপথও নিন যারা দাঁড় করাচ্ছে আগামী দিনে তাদেরকে বাটি হাতে রাস্তায় দাঁড় করাবেন আপনারা। বিজেপির যুব আড্ডা। এই কর্মসূচিতে টার্গেট তরুণ সম্প্রদায়। বিজেপি বোঝানোর চেষ্টা করবে চাকরি দিতে পারছে না বলেই বেকার ভাতা চালু করেছে রাজ্য সরকার। একই সঙ্গে বিজেপি প্রচার করবে তারা ক্ষমতা এলে তরুণদের জন্য কি কি করবে। আমরা যুবকদের কাছে যাব, আমরা যুবকদেরকে বোঝাবো মুখ্যমন্ত্রী যুব ভাতা দেবে বলেছে। আমরা বলছি সব যুবককে যে আপনারা অ্যাপ্লাই করুন, বিভিন্ন ট্যাক্স থেকে দিচ্ছে। অতএব এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের টাকা না। এবং আমি যুবকদেরকে বলবো, আপনাদের হাতে 25,000-এর চাকরি হওয়ার কথা, কিন্তু আপনাদেরকে যারা 1,500-এর জন্য দাঁড় করাচ্ছে তাদের ফর্মটা ফিল আপ করুন, 1,000 টাকা নিন, নিয়ে শপথও নিন যারা দাঁড় করাচ্ছে আগামী দিনে তাদেরকে বাটি হাতে রাস্তায় দাঁড় করাবেন আপনারা।
যাদের বিএলএ 2 দিতে পারে না তাদের এই সমস্ত কর্মসূচি হচ্ছে গরুর গাড়ির হেডলাইন। বিএলএ 2 দিতে পারে না বুথ থেকে, তার ডাটা কে মারতে যাবে? ইলেকশন কমিশনকে দিয়ে বাইরের লোকের এন্ট্রি সিকিউর করতে হয়। তাদের যদি সব এলাকায় 4টে ছেলেও থাকতো তাহলে তো বিএলএটা অন্তত একজন দিতে পারতো। যেসব বুথে 1 পিস লোক নেই বলছে আড্ডা করুন। ভোটের আগে তৃণমূলের বেকার ভাতা, পর্যবেক্ষকদের মতে এটা রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ। এই প্রকল্প তরুণ প্রজন্মের ভোটকে তৃণমূলের দিকে টানতে পারে। অনেকের মতে লক্ষ্মীর ভাণ্ডারের মতোই এই বেকার ভাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। এর ফসল তারা আসন্ন ভোটেই পেতে পারে। এটা বুঝতে পেরে কি পাল্টা আসরে বিজেপি? 15ই ফেব্রুয়ারি থেকে তারা শুরু করেছে চাকরি চায় বাংলা কর্মসূচি। অন্তর্বর্তী বাজেটকে তিনি নির্বাচনী একটি লিফলেটে পরিণত করেছেন। আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরে কেন লক্ষ লক্ষ যুবককে আপনাকে রাস্তায় নামাতে হবে? যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে, এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার পোস্টকার্ড এটাও ফিল আপ করে দিয়ে আসবেন। চাকরি চায় বাংলা। বাংলার যুবসাথীর পাল্টা এবার বিজেপির আরেক কর্মসূচি, যুব আড্ডা। প্রথমে ঠিক হয় মঙ্গলবার থেকে জেলায় জেলায় বিজেপি যুব আড্ডা কর্মসূচি শুরু হবে, চলবে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু মঙ্গলবার থেকে এই কর্মসূচি শুরু করতে পারেনি বিজেপি। তাদের বক্তব্য, সোমবার ঘোষণা 24 ঘন্টার মধ্যে প্রচার সারা যায়নি, তাই মঙ্গলবার কর্মসূচি শুরু হয়নি। যত দ্রুত সম্ভব শুরু করা হবে যুব আড্ডা। বহু জায়গাতে হচ্ছে নিচের দিক থেকে উঠে আসছে বিষয়টা, বড় করে যখন হবে তখন আপনাদের ওখানে গিয়ে পৌঁছবে। আর সব থেকে বড় কথা, আজকে বিজেপি সল্টলেকের যে আমাদের পার্টি অফিস, তাতে এত ঘটনার ঘটা। বিজেপির লোক কোথায় আপনারা বলুন? যাদের বিএলএ 2 দিতে পারে না এলাকা থেকে, তারা বলছে বুথে চায়ের আড্ডা করব। আরে যদি চায়ের আড্ডাই করার ক্ষমতা থাকতো তাহলে তো বিএলএ 2টা দিতে পারতো। যারা বিএলএ 2 দিতে পারে না তাদের কোনো কর্মসূচির লোক আছে? তবে আগামী দিনে যুবসাথীর পাল্টা এই যুব আড্ডা কর্মসূচি কতখানি নির্বাচনী ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে সেটাই এখন দেখার। ক্যামেরায় বিপুলের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এদিকে বিজেপিকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর এর নাম করে সর্বনাশী খেলা খেলছেন। সর্বনাশ বস্তুর লোকগুলো সাইকিয়াট্রিক প্রবলেম আছে কিনা আমি জানি না। দে হ্যাভ দ্য অ্যাকিউরেট সাইকিয়াট্রিক প্রবলেম বিজেপি পার্টির। আমি এদের বলবো প্লিজ মেন্টাল ডক্টরের কাছে যান, সাইকোলজিস্টের কাছে যান, আর ব্রেনটাকে ভালো করে দেখান। ব্রেনটাকে ড্রেন করবেন, ব্রেনটাকে গেইন করুন। বাংলায় বিজেপির ভোট প্রচার শুরু রথে। 5 থেকে 10ই মার্চ ছুটবে পদ্মের 9টি রথ। রথযাত্রায় হিন্দুত্বের শান। সামনেই ভোট, বাংলায় গেরুয়া পালে হাওয়া তুলতে পথে বিজেপি, রথে বিজেপি। ফের বাংলায় গড়াবে পদ্ম রথের চাকা। কর্মসূচির নাম পরিবর্তন যাত্রা। 5ই মার্চ থেকে বিজেপির রথযাত্রা শুরু, চলবে 10ই মার্চ পর্যন্ত। মোট 9টি রথ ছোটাবে গেরুয়া শিবির। এ রাজ্যের 294টি বিধানসভা আসনকে 10টি ভাগে ভাগ করেছে বিজেপি। শিলিগুড়ি, মালদা, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নবদ্বীপ, হাওড়া, হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান। দশটি বিভাগের 5টি থেকে একটি করে রথ বের হবে, ঘুরবে বিভিন্ন বিধানসভা এলাকায়। বাকি 4টি রথ ঘুরবে বিজেপির বাছাই করা এলাকায়। মার্চে ব্রিগেডে সভা করার কথা নরেন্দ্র মোদীর। সব রথেরই গন্তব্য হবে এই ব্রিগেড ময়দান। বিজেপির রথে থাকবে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের ট্যাবলো। প্রতি রথের দায়িত্বে থাকবেন রাজ্য স্তরের একজন নেতা। আমরা 9টি যাত্রার আয়োজন করেছি মার্চ মাসের 1 তারিখ এবং 2 তারিখ থেকে। 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রায় 5000 কিলোমিটারের বেশি আমাদের এই যাত্রা চলবে। প্রত্যেক বিধানসভার উপর দিয়ে যাত্রা নিয়ে যাওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য। 60টি বড় জনসভা হবে, 300-র বেশি ছোট জনসভা হবে। বৃহত্তর কলকাতার 29টি বিধানসভা আসনে একটা করে ট্যাবলো বেরোবে এবং সব শেষে এই যাত্রা শেষ হবে ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভা দিয়ে। 1 মার্চ রথযাত্রার উদ্বোধনী সভা।
গড়বেতা, রায়দিঘি, কোচবিহার দক্ষিণ, কুলটি, কৃষ্ণনগর দক্ষিণে। 2রা মার্চ ইসলামপুর, সন্দেশখালী, হাসন এবং আমতায়। রথযাত্রায় উদ্বোধনী সভাগুলিতে থাকবেন বিজেপির জাতীয় স্তরের হেভিওয়েট নেতারা। এই তালিকায় রয়েছেন অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন নবীন, জেপি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি, নীতিন গডকরি, দেবেন্দ্র ফডনবিস, শিবরাজ সিং চৌহান। 5ই মার্চ থেকে পথে বিজেপির রথ। টার্গেট 5000 কিলোমিটারের রথযাত্রা। যাত্রাপথে 300টি ছোট জনসভা এবং 60টি বড় জনসভা করা। তৃণমূল সরকার চলে যাচ্ছে, তৃণমূল সরকার চলে গেছে, পৃথিবীর কোন শক্তি তৃণমূল সরকারকে ফিরিয়ে আনতে পারবে না। আর সেই গতিপথকে আরো ত্বরান্বিত করতে কিংবা আরো মসৃণ করতে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে আমরা 9টি যাত্রার আয়োজন করেছি। যে বিজেপির BLA 2 পায় না বুথে, নির্বাচন কমিশনকে বলে অন্য জায়গা থেকে বেপাড়ার ছেলে এনে BLA 2 করতে হয়, যাদের বুথেই লোক নেই তাদের আবার রথে যাত্রা, ওটা ওদের বিদায় যাত্রা। ট্যাক্সি করে 4টে লোক নিয়ে গিয়ে 2টো জায়গায় চা খেয়ে ছবি তুলবে। 2024-এর লোকসভা ভোট এবং 2021-এর বিধানসভা ভোটের আগেও বাংলায় রথ বের করে বিজেপি। রথযাত্রার সঙ্গে বিজেপির ইতিহাস জড়িয়ে। রাম মন্দির তৈরির লক্ষ্যে 1990 সালে রথ বের করেন লালকৃষ্ণ আডবাণী, গুজরাতের সোমনাথ থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা পর্যন্ত। এ নিয়ে সে সময় দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। তারপর রাজনীতিতে বহু অদল বদল হয়েছে, কিন্তু বিজেপি রথযাত্রা কৌশল থেকে সরেনি। কারণ পর্যবেক্ষকদের একাংশের মতে এর মাধ্যমে আজও হিন্দুত্বে শান দেওয়ার চেষ্টা করে পদ্ম শিবির। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা। আর এবার বিহারে মাংস বিক্রিতে ফতোয়া। বিহারে খোলা জায়গায় মাংস বিক্রি বন্ধ। মাংস বিক্রিতে নয়া নির্দেশ এনডিএ সরকারের। লাইসেন্স ছাড়া মাংস বিক্রি করা যাবে না ঘোষণা বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা। নিয়ম না মানলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। कोई भी ओपन सड़क पर मांस नहीं बेचेगा, किसी के भावना को आहत नहीं करेगा। नियम के अनुकूल जिसको लाइसेंस मिला है उसका उल्लंघन करने वाले पर सख्त कार्रवाई होगी। বিহার সরকারের সিদ্ধান্তে তীব্র নিন্দা মুখ্যমন্ত্রী। বাজারে মাছ বিক্রি হবে না, মাংস বিক্রি হবে না। বাংলায় এসে তারা কি করবে ভোট নিয়ে? বিহারের উপমুখ্যমন্ত্রী বলছেন বাজারে মাছ মাংস বিক্রি করা যাবে না, অনলি যাদের লাইসেন্স আছে বাড়ির ভেতরে। সবাইকে শপিং মলে গিয়ে মাছ মাংস বিক্রি করবে? আমাদের তো চাষিরা রাস্তায় বসে, পুকুর থেকে মাছটা ধরে নিয়ে আসে, সেটা বিক্রি করে, এটা তার কর্মফল। আজ যদি বলে বাংলায় মাছ বন্ধ, মাংস বন্ধ, ডিম বন্ধ, কারণ বিজেপি অন্ধ কাটার রাজনীতি চলছে। এই রাজনীতিকে আমি ধিক্কার জানাই। মালদার মানিকচকের ধরমপুর পঞ্চায়েত কংগ্রেস ও বিজেপি পরিচালিত। কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরাসরি টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ বিজেপি উপপ্রধানের। একই অভিযোগে সরব কংগ্রেস ও তৃণমূল পঞ্চায়েত সদস্যরাও, যদিও এই অভিযোগ মানতে নারাজ প্রধানের স্বামী। কংগ্রেসের প্রধান নিজের মতো করে কাজ করছে, নিজের মতো করে চালাচ্ছে পঞ্চায়েত, আমাদের কিছু জানাচ্ছে না। কত টাকার দুর্নীতি করেছে এইভাবে? 59 লাখ টাকা। এখনো কোনো টেন্ডার হয়নি। জেনারেল ওয়ার্কসের মিটিং হয়েছে, মেজরিটি মাস্ট, যেটা সিদ্ধান্ত হয়েছে সেইটাই প্রধান গ্রহণ করেছে। এগুলো সব ভিত্তিহীন অর্গে। কংগ্রেস ও বিজেপি মিলে পঞ্চায়েত প্রধান কংগ্রেসের, উপপ্রধান বিজেপির। কংগ্রেস প্রধানের বিরুদ্ধে সরব বিজেপির উপপ্রধান। অভিযোগ, স্বচ্ছ ভারত মিশনে লক্ষ লক্ষ সরকারি টাকা আত্মসাতের চেষ্টা করছেন কংগ্রেসের প্রধান। এ নিয়ে মালদার মানিকচকের ধরমপুরে শোরগোল। সব প্রধান যদি খাইয়ে নেবে তো পাবলিক কি করবে? পাবলিক কি প্রধানকে ধরে পয়সা পাইনি তো? আমরা তো কত অসুবিধা করে জল সিজে ফেলি, বুঝতে পারেন? ধরমপুর পঞ্চায়েতে 10টি আসন। পঞ্চায়েত ভোটে কংগ্রেস ও বিজেপি 4টি করে আসন পায়, 2টি পায় তৃণমূল। কংগ্রেস ও বিজেপি বোর্ড তৈরি করে। প্রধান হন কংগ্রেসের কোদবানু বিবি, উপপ্রধান বিজেপির লতিকা মণ্ডল। কংগ্রেস প্রধানের বিরুদ্ধে ব্লক প্রশাসনের কাছে বিজেপির উপপ্রধান অভিযোগ জানিয়েছে। তার দাবি, পঞ্চায়েত সদস্যদের না জানিয়ে টেন্ডার প্রক্রিয়া করেন কংগ্রেসের প্রধান। টিউবওয়েলের নিচে বাঁধানো অংশ অর্থাৎ
লিজপিটের টেন্ডার প্রক্রিয়া কাউকে না জানিয়েই করা হয়েছে বলে দাবি। শুধুমাত্র বিজেপির উপপ্রধানই নন, তৃণমূল এমনকি কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরাও কংগ্রেসের প্রধানের বিরুদ্ধে সরব। মিটিংয়ে আমরাকে ডাকছে, এসে প্রেজেন্ট সিগনেচার করতে বলছে। প্রেজেন্ট সিগনেচার নিয়ে টেন্ডার যা কিছু কাজ করছে আমরা বলছি যে আগে আলোচনা হোক, তারপরে সিগনেচার করব। বলছে সিগনেচার না করলে মিটিং হবে না। এবার সিগনেচার প্রেজেন্ট হিসেবে আমরা করছি, ওই সিগনেচারটাকে কাজে লাগিয়ে টেন্ডার করে নিচ্ছে, দুর্নীতি করছে। কে করছে দুর্নীতি? এটা প্রধান। ও নিজের ইচ্ছা মতো নাম দিয়েছিল, আমাদের মেম্বারদেরকে কিছু বলেন। সব গোপনে করেছিল। সব গোপনে। এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশে টেন্ডার প্রক্রিয়া বন্ধ করে দেন জেলা শাসক। সবার সঙ্গে আলোচনা করে টেন্ডার নিয়ে সিদ্ধান্ত নিতে বলেন। অভিযোগ, এরপর পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী অন্য সদস্যদের সাদা খাতায় সই করতে চাপ দেন। এভাবে প্রায় 59 লাখ টাকা হাতানোর চেষ্টা করেন বলে দাবি। কংগ্রেসের প্রধান নিজের মতো করে কাজ করছে, নিজের মতো করে চালাচ্ছে পঞ্চায়েত, আমাদের কিছু জানাচ্ছে না। কত টাকার দুর্নীতি করেছে এইভাবে? 59 লাখ টাকা। এখনো কোনো টেন্ডার হয়নি। জেনারেল অর্থের মিটিং হয়েছে, মেজরিটি মাস্ট যেটা সিদ্ধান্ত হয়েছে সেইটাই প্রধান গ্রহণ করেছে। এগুলো সব ভিত্তিহীন অর্গে। মালদা থেকে গোপাল সূত্রধরের সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। ময়নায় গ্রেফতার বিজেপি নেতা। তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ। ময়নায় গ্রেফতার বিজেপি নেতা উত্তম সিং। ধৃত উত্তম সিং জেলা পরিষদেরও সদস্য। শনিবার তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ। তৃণমূলের মিছিল থেকে ফেরার পথে মারধর। অভিযোগ অস্বীকার ধৃত বিজেপি নেতা। ধৃত বিজেপি নেতার বাড়িতে শুভেন্দু অধিকারী। আর এই হচ্ছে বৌদি বিরোধীদের কণ্ঠরোধ। এই উত্তমকে এরা এর আগেও জেল খাটিয়েছে, 30-40টা মামলা দিয়েছে। একটাই হচ্ছে তৃণমূলের বিরোধিতা করছো কেন। এখানকার এরা পুলিশকে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করে, এর আগেও করেছে, এখনো করছে। উত্তম সিংকে আক্রমণ করার উদ্দেশ্য হচ্ছে, উত্তম জেলা পরিষদের মেম্বার, অনেক ভোটে হারিয়েছে। ভারতীয় জনতা পার্টি যেদিন সরকার করবে পরের দিনই সব মিথ্যা মামলা প্রত্যাহার হবে ক্যাবিনেটে। এবং যারা এই ধরনের ত্যাগ স্বীকার করলেন, অত্যাচারের শিকার হলেন, তাদেরকে ভারতীয় জনতা পার্টি সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ভাবে তাদের পাশে থাকবে। বদলও হবে, বদলাও হবে। এনআইএ যখন আমাদেরকে কাউকে ডাকবে বা আমাদের তৃণমূল কংগ্রেসের কেউ যখন গ্রেপ্তার হবে তখন তিনি অপরাধী। আর উত্তম সিং তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচি থেকে যখন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বাড়ি ফিরবেন, তাকে মেরে আজ অবধি সে চিকিৎসাধীন হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, যার কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে। তো তিনি অপরাধ করবেন অ্যারেস্ট হলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। শুভেন্দু অধিকারীর ময়নার পায়ের তলার মাটি চলে গেছে, তিনি তার পায়ের তলার মাটি শক্ত করার জন্য উত্তম সিংয়ের বাড়িতে গেছেন, রাজনৈতিক অভিযোগ করছেন। আপনি অপরাধ করলে পুলিশ তার ব্যবস্থা নেবে। বেআইনি নির্মাণ রুখতে গিয়ে আক্রান্ত, মারধরের অভিযোগ প্রধান ও উপপ্রধানের। দক্ষিণ 24 পরগনার পোলঘাট পঞ্চায়েতের ঘটনা। বেআইনি নির্মাণের খবর পেয়ে যান প্রধান উপপ্রধান। নির্মাণে বাধা দিলে প্রধান উপপ্রধানকে ধাক্কাধাক্কি। পরিস্থিতি সামাল দেয় সোনারপুর থানার পুলিশ। আমি প্রধান আর উপপ্রধান 1 ঘন্টা হাত জোর করে অনুরোধ করছি যে আমাদেরকে এই কাজটা বন্ধ রাখুন। এই কাজটা বেআইনি কাজ। প্রধানকে আর উপপ্রধানকে ধাক্কা মেরেছে। আমি লোকাল প্রশাসন, পঞ্চায়েতের প্রধান আর উপপ্রধান প্ল্যান দেখতে চাইছি। আমি এই সহযোগিতাটা চাইছি। একটা কনস্ট্রাকশন হলে দেখতে পারবো না। আমার বাড়িতে সামনে দোকানের সামনে আমার নিজের জায়গাতে, কোনো আনলিগাল নয়, নিজের জায়গাতে ফোটে করছি। পাড়ার লোকেদের দিয়ে প্রধানের স্বামী আমার সাথে আমাকে মারবে বলে প্রধানের স্বামী সবাই মিলে আক্রোশ করে আমার উপরে চড়াও হয়। কোনো রকম ধাক্কাধাক্কি হয়নি, সিসিটিভি ফুটেজ আছে, আপনারা দেখে নিতে পারেন। প্রতিবেশী হিংসা, সেই নিয়ে আমাদের উপর অত্যাচার। গোসাবায় নদী বাঁধে ধস। পাখিরালয়ে গোমর নদী বাঁধের প্রায় 40 ফুট এলাকা জুড়ে ধস। সেচ দপ্তরের দাবি, অমাবস্যার ভরা কটালে নদীতে জল বেড়ে বিপত্তি। যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতি চলছে।
যে ছবি আপনারা দেখছেন, গোসাবায় নদী বাঁধে ধস। কথা বলবো, প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, এই গোমর নদী বাঁধ, সেখানে ধস নামে কি অবস্থা এখন সেখানকার? দেখো, আমরা যেটা হচ্ছে সেচ দপ্তর থেকে যেটা জানতে পারছি যে ইতিমধ্যে সেই নদীবাঁধের কাজ শুরু হয়েছে। আজ হঠাৎই হচ্ছে এই অমাবস্যা কোটালের কারণে কিন্তু বিকেলের পরেই কিন্তু আচমকাই নদীবাঁধের ধস নামে পাখিজালা ভঙ্গুর নদীতে। এই প্রায় 40 ফুট হচ্ছে নদীবাঁধের ধস নামার ফলে এলাকার মানুষজন যথেষ্ট আতঙ্কে ছড়িয়ে পড়ে। তারা খবর দেয় সেচ দপ্তরকে, সেচ দপ্তর তড়িঘড়ি সেই এলাকায় যায় এবং এলাকায় গিয়ে সেই নদীবাঁধ কিন্তু মেরামতির কাজ শুরু করেছে। তবে স্থানীয় মানুষদের দাবি, যেভাবে বাংলাদেশ থেকে যে জাহাজগুলি সুন্দরবনের এই গোমর নদীর উপর থেকে যাচ্ছে, সেখানে কারণেই কিন্তু এই নদীবাঁধের হচ্ছে ক্ষয়ক্ষতি হচ্ছে বলে তারা জানিয়েছেন এবং সে কারণেই তারা বারবার দাবি করছে গত কয়েক বছর ধরেই এই এলাকা দিয়ে যে জাহাজগুলি যাচ্ছে বাংলাদেশে, সেই জাহাজগুলিকে যাতে অন্য দিক দিয়ে যাতায়াত করতে পারে সেই দিকেও একটি নজর রাখার দিকে প্রশাসনের নজর দিয়েছে। তবে এই ঘটনায় কিন্তু হচ্ছে তারা কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে, কারণ লাগাতার এই নদীবাঁধ ধসের কারণেই স্থানীয় পাখিরালয় পুরোনো খেয়াঘাটে হঠাৎ করে 2-3 দিন আগের থেকে অবস্থা যথেষ্ট খারাপ ছিল। হঠাৎ করে একটা ধস নেমেছে। আমাদের এসডিও, এসও থেকে শুরু করে ইরিগেশনের ডিপার্টমেন্টের সবাই এখানে আছেন। সুন্দরবনের এই নদীবাঁধের পাশ দিয়ে প্রতি বছর বা সব সময় এই জাহাজ সিএসসি রাশভর্তি জাহাজ বাংলাদেশ ইন্ডিয়ার আন্তর্জাতিক পথ হিসেবে এই জাহাজগুলো এখানে অ্যাঙ্কার করে এবং এই পথ দিয়ে ওরা যাতায়াত করে। আমরা জানি না আজকে রাত্রে এখানে জল ঢুকবে কিনা। গ্রামের মানুষ থেকে শুরু করে এলাকার পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে এলাকার সমস্ত মানুষরা এসে দেখুন হাতে হাত লাগিয়ে কাজ করার চেষ্টা করছেন এবং নদীবাঁধে জল রক্ষা করার চেষ্টা করছেন।